প্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে নতুন সমীকরণ। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য, যুব মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা আক্তার, আছেন বিএনপি নেতা, বিশেষ করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে যেতে চাই। আমরা বিশেষ করে গতকাল এবং আজ জামাত নিষিদ্ধ হচ্ছে, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে, সরকারি প্রজ্ঞাপন হচ্ছে, এটি ছিল গণমাধ্যমের, আপনি জানেন, প্রধান খবর। এটির বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়বে? বাংলাদেশের রাজনীতি, বিএনপির যে অংশ বা বিএনপির নেতৃত্বাধীন যে জোট, আপনাদের দীর্ঘদিনের মিত্র, তারা আপনাদের সঙ্গে সরকারেও ছিল, তাদের নিষিদ্ধে আপনাদের যে প্রতিক্রিয়া, যে এই সময়ে কেন বা দৃষ্টি আড়াল করার জন্য সরকার এটি নিচ্ছে, এ ধরনের প্রতিক্রিয়াতে আপনি কীভাবে দেখেন যে জামাতকে সরাসরি বিএনপিকে এখন অন করে না? প্রিয় উপস্থাপক, অপর দিবিজ্ঞ আলোচক, আপনার দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। দেখুন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি বা আলোচনাটা আজকে অনেক দিন ধরে মাটি আছে। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই টেবিলে বলেছে কিনা জানি না, 1991 সালে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুলাম রাব্বানী নামে একটি ছেলে ছাত্র শিবিরের হাতে নিহত হয়। তখন বিএনপি ক্ষমতায় শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী বদরুদ্দোজা চৌধুরী, পরে তিনি উপনেতা হন, মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তো বি চৌধুরী বিকালে একটি অনির্ধারিত আলোচনায় উনি আনলেন যে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা যায় কি না। ওইদিকে অপোজিশনের বেঞ্চে তৎকালীন উপনেতা আব্দুস সামাদ আজাদ এবং অন্যান্য যারা ছিলেন আলোচনা করলেন, তারা বললেন না। দেখুন, তো আজকে 2011-12 থেকে বা 13 সালে ফাঁসি চাই বলে জামাতের সাথে আওয়ামী লীগের দূরত্ব, তার আগে একত্রে 1996 সালে জামাত আওয়ামী লীগ একত্রে নির্বাচন করে এরশাদকে বৈধতা দিয়েছেন। বাট আপনি দেখবেন যে 79-এর নির্বাচনে জামাত নির্বাচন করতে পারেনি। জামাত নির্বাচন করেছিল তাদের একটা জোট, নাম হচ্ছে আইডিএল, ইসলামী ডেমোক্রেটিক লীগ, এবং সেইখান থেকে মৌলানা আব্দুর রহিম সহ 6 জন নির্বাচিত হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে জিয়াউর রহমানের সময় জামাত নির্বাচন করতে পারে না। এরশাদের সময় এসে প্রথম জামাত মুখোশের বাইরে এলো। তো তারপরে আওয়ামী লীগের সাথে জামাত তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনও করেছে, আবার সময়ের পরিক্রমায় বিএনপির কাছাকাছি আসছে, নির্বাচনী জোট করেছে, এবং এইভাবে প্রায় 37-38 বছর ধরে, 1986 সাল থেকে যদি আমি ধরি, এই 37-38 বছরের পরিক্রমায় জামাত কখনো বিএনপির সাথে ছিল, কখনো আওয়ামী লীগের সাথে ছিল। ঠিক এইভাবে চলেছে ঘটনা, ইতিহাসের পরিক্রমাটা এইভাবে চলেছে। তো আজকে আমি আপনাকে বলি, জামাত নিষিদ্ধ করার প্রশ্নটি সম্পর্কে কয়েকটি মতামত এসছে। আমি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম ভাই বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করার দাবি আমরা বহু আগে থেকে জানিয়েছিলাম, কিন্তু আজকে কেন, এই সময়ে কেন? বাম গণতান্ত্রিক জোট তারাও ঠিক একই কথা বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক একই কথা বলেছেন, এবং এদের সবার বক্তব্যটাই একই রকম যে বাংলাদেশে 266 জনের যে লাশের সারি, এই লাশের সারির প্রেক্ষিতে বাংলাদেশের সরকার যে একটি মারাত্মক একটি যে সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। ওবায়দুল কাদের বলেছেন যে কারফিউ সেনাবাহিনী না নামালে এবং কারফিউ না দিলে গণভবন শ্রীলঙ্কার মতো দখল হয়ে যেত। শ্রীলঙ্কার মতো গণভবন তারা দখল হতে দেন নাই, দখল থেকে রক্ষা করেছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে জনগণ এবং গণভবনের মাঝখানে দাঁড় করিয়ে সরকার, বেসামরিক সরকার অলরেডি আইসিইউতে চলে গেল, এবং এই যে কারফিউ জারির মাধ্যমে এই বেসামরিক সরকার এখন
এখন ইয়াতে আছে, লাইফ সাপোর্টে আছে। এই লাইফ সাপোর্টে যে আছে সরকার, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য লাইফ সাপোর্ট খোলা যায় কিনা, মানুষের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য, মানুষের অ্যাটেনশনকে, ফোকাল পয়েন্টকে, ফোকাসটাকে অন্যত্র সরানোর জন্য এখন জামাতকে তারা এখানে নিষিদ্ধ করতে চায়, জামাত শিবিরকে, যাতে জামাত শিবির যদি এখানে ইয়াতে আসে, মাটি আসে, তাহলে বলবেন জামাত শিবিরকে মেরে তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে বলা যাবে যে দেখো 1971 সালে পাকিস্তানের দূষরদেরকে, যাদেরকে তোমরা পরাজিত করেছিলে, আমরা এদেরকে মেরে কেটে শুইয়ে দিয়েছি, আমাদের পেছনে দাঁড়াও। এটা হচ্ছে আওয়ামী লীগের মনোজাগতিক যে অবস্থা এটা, এবং মনোযোগ সরানোর জন্য আওয়ামী লীগের এই নতুন একটি ফন্দি বেশি কিছুই মনে করি না। আমি আপনার কাছে আবার আসবো। নাজমা আক্তার, মোশাররফ ঠাকুর কি বলেন আপনি শুনেছেন যে এই সময়ে কেন জামাতকে এখন নিষিদ্ধ করা প্রয়োজন? বিএনপি এখন মানে রাজনীতি করার চেয়ে মনোজগৎ নিয়ে বেশি চর্চা করছে। আওয়ামী লীগের মনের মধ্যে কি আছে সেই মনোজগৎ নিয়ে তার মনস্তাত্ত্বিকভাবে তার ব্যাখ্যা দিচ্ছেন। এটা হচ্ছে একটা হাস্যকর বিষয়। রাজনীতিবিদরা কিভাবে আওয়ামী লীগের মনের মধ্যে কি আছে সেটি নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। এখন জামাত নিষিদ্ধের প্রসঙ্গ এসেছে 14 দলের মিটিং থেকে, প্রস্তাবনা আসছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা এগ্রি করেছেন। আমরা সবাই জানি বাংলাদেশের জামাতে ইসলাম বাংলাদেশ, অর্থাৎ জামাতে ইসলাম পাকিস্তানের একটি শাখা হচ্ছে জামাতে ইসলাম বাংলাদেশ, এটা আমরা সবাই জানি। 71 সালে তাদের ভূমিকা জানি, তারা কি করেছে। তারা আমাদের তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের সাথে সহযোগিতা করে, তাদের পাক হানাদার বাহিনীর সাথে সহযোগিতা করে তারা আমাদের দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে এবং 2 লক্ষ মা বোনের তারও বেশি তাদের সম্ভ্রম নষ্ট করেছে। তারাই হচ্ছে জামাত ইসলাম আমাদের দেশে। হ্যাঁ, আমাদের দেশে তারা রাজনীতি করছে, কিন্তু এই রাজনীতি কে তাদেরকে আনলো কে? মানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন আমাদের দেশে একটি মানে গণতান্ত্রিক সংবিধান রচিত হলো, তো সেই সংবিধান সব কিছুর আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামাতকে কিন্তু রাজনৈতিকভাবে নিষিদ্ধ করেছিলেন। শুধু এটা না, জামাত কিন্তু তার আগেও তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পাকিস্তান আমলে পাকিস্তান সরকারের সময় নিষিদ্ধ হয়েছিলেন। সন্ত্রাসী সংগঠন, বঙ্গবন্ধু তাদেরকে নিষিদ্ধ করেছিলেন। এবং যখন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এরা যখন এই ধরনের অপকর্ম করেছিল, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা, আমাদের মানুষ হত্যা, নারীদেরকে নির্যাতন, তাদেরকে মানে তাদের যে ধরনের কাণ্ডকর্ম তারা করেছিল, তার পরিপ্রেক্ষিতে জাতির পিতা তাদের অনেককেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, বিচারের আওতায় এনেছিলেন 11,000, তার মধ্যে ফাঁসির আসামিও ছিল। কিন্তু 1975 সালের 15 আগস্টের এই মর্মান্তিক ঘটনা, জাতির পিতাকে হত্যার কাণ্ডের মধ্য দিয়ে কিন্তু জিয়া রহমান যখন ওই যে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসলো একজন বিচারপতি এবং প্রেসিডেন্টকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে, উনি কিন্তু এই জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিলেন। ওনারা যে তখন বলতেন যে আমরা দেশে গণতান্ত্রিক রাজনীতির ব্যবস্থা আমরা পাকাপোক্ত করলাম, তো ওনারা তখন করেছিলেন কিন্তু মৌলবাদী গণতন্ত্রের। যেই আসামি ফাঁসির আসামি ছিল তাদেরকে মুক্ত করেছেন, জামাত ইসলামের রাজাকার যারা ছিল তাদেরকে জেলখানা থেকে মুক্ত করেছেন, এইগুলি ওনারা করেছেন। এবং বঙ্গবন্ধু মানে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে পুরস্কৃত করে এটা করেছেন। ইন্ডেমনিটি অধ্যাদেশ মানে দিয়ে জাতির পিতা হত্যাকাণ্ডের বিচারকে বন্ধ করেছিলেন। এইটি হচ্ছে বিএনপির ভূমিকা। ওই যে বলে এখন কারফিউ দিয়ে আইসিইউ, 1 সপ্তাহ কারফিউ দিয়ে আইসিইউ মনে করছে না, জিয়া রহমান ক্ষমতা দখল করে বছরের পর বছর কারফিউ দিয়েছে, সেই কথা আপনারা ভুলে গেছেন। জিয়া রহমান ক্ষমতা দখল করে 21টার মতো সামরিক কূপ করেছে, সেখানে কত সামরিক অফিসারদেরকে হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসারদেরকে, মুক্তিযোদ্ধা অফিসারদেরকে বেছে বেছে হত্যা করেছে, এগুলো আমরা ভুলে গেছেন। এখন দেশের একটা ক্লান্তি লগ্ন আমরা বলবো এবং দুঃখজনক একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, এটা খুবই স্বাভাবিক। কারণ আমাদের দেশে আমাদের দেশের সন্তানেরা বা ছাত্রছাত্রীরা তাদের একটা দাবি নিয়ে তারা আন্দোলন করছিল। আপনি দেখেন সেই দাবিটা ছিল কি, একদম 5 তারিখে একটা রায় দিল হাইকোর্ট, 7 তারিখে আমাদের তরফ থেকে সরকারের পক্ষ থেকে আবার সুপ্রিম কোর্টে আপিল করা হলো। এখন একটা হাইকোর্টে একটা রায় দিলে সঙ্গে পরের দিন তো রায়ের পূর্ণাঙ্গ রায় পাওয়া যায় না, এটা তো আমাদের বুঝতে হবে।
যারা মেধাবী বলে নিজেদেরকে দাবি করছে তারা তো বোঝে যে একটা রায় হলে সেই রায়ের কপি পূর্ণাঙ্গ রায়টা পেতে কত সময় লাগে, সেই সময় তারপরেও কিন্তু মহামান্য হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন তারা কিন্তু ছাত্রদের এই আন্দোলনের বিষয়টা এবং তাদের বিষয়টা বিবেচনা করে তারা অন্য কাজ বাদ দিয়ে হলেও তারা কিন্তু এই জিনিসগুলো এগিয়ে এনেছেন, তাড়াতাড়ি করেছেন, যেটা অন্যান্য সাধারণ মানুষ কিন্তু এটা আমরা পাই না হ্যাঁ কোর্টের কাছ থেকে। তারা এটা করেছেন। সুপ্রিম কোর্ট যেখানে বলল যে এইটা ঠিক আছে, এটা বাতিল করলো, যে রায়টা হাইকোর্ট দিয়েছিল সেই রায় বাতিল করে তারা একটা স্ট্যাটাস কো দিল। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যেইটা হাইকোর্ট যে রায় দিল সেই রায়ের বিরুদ্ধে তো আমরা লড়ছি, যেই রায়ের জন্য ছাত্ররা লড়ছে, তা আমাদের তো এখানে পয়েন্ট অফ ভিউ তো এক, আমরা তো একই পন্থায়, তারা পথে আন্দোলন করছে, আমরা করছিলাম কোর্টে আন্দোলন, এবং আমাদের কোর্টে যথাযথভাবে এই যে কোনো মেধা থাকবে না এর পক্ষে যেই মানে প্রজ্ঞাপনটি জারি করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে এরকম একটি আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি সব কোটা বাতিল করে দিয়ে শুধু মেধা কোটাই রেখেছিলেন। কিন্তু সেইটিকে যখন হাইকোর্ট বাতিল করলো তারপর বিপক্ষে তো আমরাই লড়ছিলাম, ছাত্ররা রাস্তায় ছিল। হ্যাঁ, ছাত্ররা তো আপনার এই 5 তারিখের পরে থেকে পরের 5 তারিখ 1 মাস তো কিন্তু তারা সেরকম কিছু বলেনি বা করেনি। তো 1 মাস পরে তাদেরকে কারা ইন্ধন দিল, 1 মাস পরে তারা রাস্তায় নামার পরে তারা কিন্তু প্রায় 14-15টা দিন রাস্তায় ব্লক করে, শাহবাগের মতো একটি জায়গা, সেখানে আপনার 8 রাস্তার মোড়, সেখানে বড় বড় পাবলিক হাসপাতাল, মানুষের দুর্ভোগ হচ্ছে, তারপরেও কিন্তু সরকারের তরফ থেকে পুলিশ বাহিনী তাদেরকে প্রোটেকশন দিয়েছে। আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে তাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করা হয়েছে এবং বলেছেন তারা যে আমরা যৌক্তিক সংস্কার চাই। তো সব কিছুই তো আমরা তাদের জন্য করেছি, তারপরেও কি কারণে তাদেরকে এই যে মানে আমাদের সরকারের প্রতি খেপিয়ে দিয়ে পিছনে থেকে যারা কলকাঠি নাড়লো সেই জঙ্গি জামাত, এখন যদি বলেন এখন এই সময়ে কেন এই জঙ্গি জামাত এবং বিএনপি মিলে, বিএনপির সন্ত্রাসীরা মিলে তারা নিজেদের কোনো আন্দোলন তারা সফল করতে পারে না, ছাত্রদের উপর ভর করে ছাত্রদেরকে সামনে এগিয়ে দিয়ে তাদের ভুল বুঝিয়ে, আইনের ব্যাখ্যা সঠিকভাবে না বুঝিয়ে এবং তাদেরকে ধৈর্য ধরার কোনো আহ্বান না জানিয়ে তাদেরকে সামনের দিকে ঠেলে দিয়ে এই যে একটা মুখোমুখি করে একটা মানে যে পরিস্থিতির সৃষ্টি করা হলো, এটা তো খুবই দুঃখজনক। আমরা কি চাই যে আমাদের দেশের একটা সন্তান মারা যাক, সে যেই হোক না কেন, যে দল হোক, ইভেন আমি চাইও না যে একজন সন্ত্রাসীও কারো গুলিতে মারা যাক বিনা বিচারে। আমরা এটাও চাই না যে জামাত হোক যেই হোক বিনা বিচারে কাউকেই আমরা হত্যা করতে চাই না, মানে কেউ চায় না সেটা। এখন এদেরকে উস্কে দিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়ে ভুল বুঝিয়ে আমাদের সরকারের কী লাভ বলেন? এখানে তো সরকার লস করছে, তারা যত উত্তপ্ত হচ্ছে তত সরকারের তরফ থেকে তাদেরকে এই যে বাচ্চারা ছোট ছোট স্কুলের বাচ্চারা, উদয়ন স্কুলের বাচ্চাদেরকে মানে ক্লাস 7-এর বাচ্চা ওই ক্যাপ্টেনকে ফোন করে বলছে তুমি আসো না কেন ক্যাম্প আমরা আন্দোলনে নামবো, আমরা অনেক টাকা পেয়েছি, তুমি তো লিডার, তোমাকে আরও বেশি দেবে। আমি কোড আনকোড করে বললাম এইরকম স্কুলে স্কুলে টাকা ছড়ানো হয়েছে। কারা চুরি? আন্দোলনকারীরা টাকা পেলো কোথায়? এরা তো স্টুডেন্ট, এরা তো এদের অধিকারের জন্য করছে। হ্যাঁ, কোটা ছিল 56%, সেখানে মুক্তিযোদ্ধা কোটা, জেলা কোটা সহ আরও নারী কোটা সব মিলিয়ে উপজাতি কোটা ছিল। তারা চাচ্ছিল একটা যৌক্তিক সংস্কার, তো সেই সংস্কার তো তাদের টোটাল দাবিটাই তো সরকার মেনে নিয়েছিল। তারপরও যৌক্তিক সংস্কার সেটা হতে পারতো, সেটা সুপ্রিম কোর্ট যদি কোনো কারণে তাদের মতামতের পক্ষে রায় না আসতো তাহলে তো সরকার তখন আবার কমিশন করে বা তখন একটা সিদ্ধান্ত নিতে পারতো। কিন্তু একটা ওয়ানগোয়িং প্রসেস, সুপ্রিম কোর্টের একটা বিচারাধীন বিষয় ডেট ফিক্সড করা, তার উপরে তো সরকার কোনো প্রজ্ঞাপন জারি করতে পারে না। এই বিষয়টি যারা বাচ্চাদেরকে না বুঝিয়ে তাদেরকে মানে রক্ত খেলার দিকে ঠেলে দিল, ধ্বংসের দিকে ঠেলে দিল কারা? এই যে যারা বেছে বেছে আপনি দেখেন এখন টোটাল ফুটেজ বিশ্লেষণ করে দেখলেন এই যে আমাদের স্থাপনাগুলি, যেই স্থাপনাগুলি আমাদের দেশের মানে গর্ব, যেই স্থাপনা দিকে বাংলাদেশের সন্তানেরা বিশ্বের বুকে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলতে পারে যে আমাদের দেশে এগুলি আছে, আমরা সক্ষমতার দেশ। পদ্মা ব্রিজ বলেন, আপনার মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েজ বলেন, সকল কিছু, আমাদের ডাটা সেন্টার, আমাদের যেখানে কি হয় যে সমুদ্রের সিগন্যাল আমরা বিভিন্ন ভূ উপগ্রহের মাধ্যমে পেয়ে থাকি যে আমাদের দেশে কোনো দুর্যোগ আসলে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রও পুড়িয়ে দিয়েছে। আপনার যেখানে আমাদের অফিস ছিল যে পদ্মা ব্রিজের অফিস,
সেখানে সকল ডকুমেন্ট পুড়িয়ে আগুনে পুড়িয়ে তছনছ করেছে, শত শত গাড়ি পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের প্রধান মিডিয়া সেন্টার যেটা বিটিভি কেপিআই, সেইটাকে ধ্বংস করে 9 ঘন্টা তারা অবরুদ্ধ করে রেখেছে। ওখানকার অফিসাররা কর্মচারীরা আত্মচিৎকার করছে আমাদেরকে বাঁচান। তাহলে সেই বাঁচানোর জন্য যদি 9 ঘন্টা আটকে রাখে এবং তাদেরকে এত সংখ্যক অফিসার তারা ভিতরে ছিল, তাদেরকে যদি হত্যা করতে চায়, তখন সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করতে পারে আপনারা বলেন? যেটি তখন আমরা মনে করি সেটা না করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে ওখানকার লোকজনকে। তারপরেও তারা ওই স্থাপনা ধ্বংস করার জন্য যখন উল্লাসে মেতে উঠলো, তখন তাদের বিরুদ্ধে আইন নাজমা আপা, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, যেটি নিয়ে আলোচনা করছিলাম, জামাত নিয়ে কথা এসেছে, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ নিয়ে। মোশাররফ ঠাকুর বলেছেন যে এরশাদের সময়ই তারা ভোটের সুযোগ পেয়েছে, নির্বাচনের সুযোগ পেয়েছে। নাজমা আপা বলেছেন যে তাদের রাজনীতিতে ফিরিয়ে এনেছে জিয়াউর রহমান। এটি একটি প্রশ্ন। আর পরেরটি হলো যে অহিংস আন্দোলন সহিংস হয়ে ওঠা, যেটি নাজমা আপা বললেন যে কারা তাদের ইন্ধন দিল, পেছনে কারা ছিল। জি, ধন্যবাদ আপনাকে, এসএ টিভির দর্শকবৃন্দ এবং কলা কৌশল, তার সাথে আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক আছেন, এবং আপনাকে সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি। জি, প্রথম কোশ্চেনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বলছেন যে এটা তো আসলে কিন্তু জিয়াউর রহমান সাহেবের সময় আপনার পারমিশন দেওয়া হয়েছিল যে জামাত ইসলামী তারা এখানে রাজনীতি করতে। ওই সময় আপনার গোলাম আজম সাহেবও বাংলাদেশে আসছেন, উনি মনে পাকিস্তানে ছিলেন সেই সময়, ওইখান থেকে ওনার পদার্পণ এখানে হয়। এবং সেইখান থেকেই কিন্তু আস্তে আস্তে জাতীয় পার্টি যখন ক্ষমতা ছিল, তখন জাতীয় পার্টি এই ব্যাপারে কোনো মাথা চাড়া দেয় নাই বা কোনো কিছু করে নাই, রাজনীতি করতে চাইছে করতেছে। জাতীয় পার্টির সাথেও তারা অনেক সময় ছিল, জামাত বিএনপি আওয়ামী লীগের সাথেও 96 সালে জোটগতভাবে আওয়ামী লীগের সাথেও তারা আন্দোলন করছে বিএনপির নামানোর জন্য ক্ষমতা থেকে, সেটা আমরা দেখছি। এবং আপনার 2001-এ সরাসরি আপনার 4 দলীয় জোটের মাধ্যমে জামাত কিন্তু ক্ষমতা যায় এবং 2টা পদপদবিও পায়, মন্ত্রী পায়, শিল্প মন্ত্রণালয়, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, দুইজনই মতিউর রহমান এবং আপনার এই যে মুজাহিদ সাহেব। তো যাই হোক, এইভাবেই চলতেছিল। তার পরবর্তীতে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে যেগুলি করা হলো যে জামাতের ওই আপনার স্বাধীনতা বিরোধী যেই ইয়েটার করার পরে তারপরে তো সেটা বিচার দিন ছিল, সেই সব বিচারের মাধ্যমে যাদের কিছু কিছু লোকের ফাঁসি হয়েছে সব কিছু। এখন আমাদের দেশে যে মোটামুটি শান্তি পর্যায়ে ছিল, যেই কাজগুলি চলতেছিল, কিন্তু হঠাৎ এই যে কোটার ব্যাপারটা, এটা খুবই আশ্চর্যজনক। যে এই আপা যেটা বললেন যে সরকার তো চাই যে এটা আমরা এখান থেকে আন্দোলন করছে আর ওই দিক থেকে, কিন্তু প্রথম থেকে এটা করতে পারতো, কিন্তু উচ্চ পর্যায়ের কিছু নেতারা যেমন বলছে ছাত্রলীগই যথেষ্ট, এই যে উস্কানিমূলক কিছু কথা আছেই, এইসবই কিন্তু আসলে জিনিসটারে ঘোলাটি করে ফেলছে আমার ধারণা। আজকে দেখেন নাজমা আপা বললেন যে একটা আইনি প্রক্রিয়া ছিল, আইনি প্রক্রিয়া শেষ না হওয়ার আগেই কিন্তু পরিস্থিতি ছিল, এটা দীর্ঘদিন হওয়াতে দেখছে যে না, এটার জন্য ওই যে হাইকোর্টের জাজমেন্ট হওয়ার পরে এটা রিভিউ করা হয়নি। যদি এটা রিভিউ করে এটা কমানোর ব্যাপারটা ইয়েটা হতে থাকতো, 56% হতে পারে। পৃথিবীর কিন্তু কোনো ইতিহাসে না এরকম 53 বছর পরেও যদি আপনার 56, তাও যদি সঠিক মুক্তিযোদ্ধারা হইতো। আজকে সঠিক মুক্তিযোদ্ধারা কিন্তু ওই রকম ভাতা পাইতেছেন। আপনি দেখেন প্রথম আলোর কথা যদি আপনি ধরেন 51,000 মুক্তিযোদ্ধা, কেমনে আপনি মুক্তিযোদ্ধা তালিকা কতবার চেঞ্জ হয়েছে? এরশাদ সাহেবের সময় হলো দ্বিতীয়বার, আর এরপরের থেকে শুরু করে আপনার 7 থেকে 8 বার হয়েছিল, চেঞ্জ হলো। কী কারণে হলো? দিন দিন বাড়তেছিল। তখন 1,87,000, যদি আমার মেমোরিতে থাকে তাহলে আমার মনে হয় এটাই সঠিক যে 1,87,000 টাকার একটা তালিকা দেওয়া হয়েছিল যে মুক্তিযোদ্ধাদের, এটা সঠিক তালিকা। তার পরবর্তীতে বারবার চেঞ্জ করেছে, যখন যে সরকার আসে সে তার সুবিধা মতো হয়েছে। এখন 73 সালে 72 সালে জন্মগ্রহণ করে যদি মুক্তিযোদ্ধা হয়, তাহলে তো বলতে হবে সে তার মায়ের পেটে সে যুদ্ধ ওইখান থেকে শুরু হয়েছে এবং পরবর্তীতে সে সার্টিফিকেট পাইছে। তো এখন কথা হলো, রাষ্ট্রটা তো জনগণের, আর্টিকেল 7-এ স্পষ্টভাবে বলা আছে, সব কিছুই বলি জনগণ ক্ষমতার উৎস, জনগণের জন্য এই করবো, কিন্তু আসলে জনগণের কিন্তু ওই যে একবার আপনার এখানে আসলাম অস্বস্তির মধ্যে মানুষ, পুরা জাতিটা এখন আছে। আপনার সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে একের পর এক। তারপরে তো সমস্যা আছে, আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। যেমন এখনও মনে করেন 70 টাকা, আমি নিজে আলু কিনলাম, তাইলে আপনি মনে করেন যে সিজন শেষ হয় না কাছাকাছি, তাও যদি এরকম হয়, একটা আলুর দাম যদি 70 টাকা হয়, চাউলের কেজি 2-3 টাকা বাইরে গেছে, আপনি দেখবেন প্রতি সপ্তাহে 4 থেকে 5 টাকা প্রতি ডলারের 4-5 টাকা বাড়তে। তার মানে আমার তো মনে হয় যে এই মাসের মধ্যে ডলার 150 টাকা ক্রস করবো। এগুলি কারা করতেছে? ওই সরকারে তো এগুলি কোনো কন্ট্রোলের মধ্যে আনতে পারতেছে না, দেখা যাইতেছে। এটা তো বিশাল একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।
আর এই যে মেধাবী, এই যে এটা তো প্রধানমন্ত্রী নিজেই উনি চোখের পানি ছেড়ে দিচ্ছেন, যে বলছেন যে এই যে মেধাবী ছাত্ররা আজকে যেভাবে মারা গেল, এটা কি পুষে আনতে পারবেন? উনি নিজেই স্বয়ং বলছেন যে যেগুলি ধ্বংসাত্মক কাজ হয়েছে সেটা নাকি অর্থ দিয়ে নিলে পোষণ, এটা সত্যি কথাই উনি বলছেন। এবং উনি বলছেন যে এই যে কাজগুলির মধ্যে যে এই যে শিশু হতে শুরু করে মানে 8-10টা শিশু এখানে মৃত্যুবরণ করছে বা ইয়ে করছে। তো আশ্চর্যজনক ব্যাপার যে অনেক মহল থেকে বিভিন্নভাবে বলা হয় যে আপনি মনে করেন যে আজকে তারা সেতু ভবনে আগুন লাগাইছে, MRTতে, BTBতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, সেখানে কিন্তু কারো গুলি করে মানায়, পুলিশ মারিয়ে দিল কি ওই যে আবু না রংপুরের আবু সাইদ রে, ওই বেটা বুক পাইতে দিল, শ্বাস করে 4টা গুলি খেয়ে গেল। তো এই যে মন মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসি, মানে পরস্ত্রীকাতরতা, হিংসা পরায়ণ রাজনীতিতে এখন আমাদের, আজকেও আপনার হাইকোর্টের যেই মামলাটা উঠছিল এটার ব্যাপারে, সেখানে প্রচণ্ড গণ্ডগোল হয়েছিল, হট্টগোল হয়েছে। হট্টগোলের ভিতরে রাজনীতিবিদদের দোষারোপ করা হয়েছে যে ওনারা লাশের উপরে দাঁড়ায়, ওনারা রাজনীতি করে, ওনারাই লাশ তৈরি করে, এই রাজনীতিবিদরা, আইনজীবীরা করে না। কই এক রাজনীতিবিদ যারা ছিল তারা তো কি উত্তরগুলি দিতে পারে না, কেন দিবে, কিভাবে দিবে? তারা তো এই কাজগুলোই করতেছে। কারণ আরে হাইকোর্টের এই মামলার ব্যাপারে যে আজকে হিয়ারিং চলতেছিল তখন আর কি, আজকে তো হিয়ারিং হয় নাই, আজকে তো জুনিয়র জাজ আর ওই হিয়ারিং না, ভিতরে আলাপ হয়েছিল যখন ওই হিসেবে, তখন রাজনীতিবিদদের ব্যাপারে কয়েকজন আইনজীবীরা বলছে এরকম যে এরকম ভাবে তারা ইয়ে করতেছে। ডক্টর নুরুল আজহার, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, যেটি নিয়ে আলোচনা করছিলাম, জামাতের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি আপনি বলেছেন যে জামাত বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সঙ্গে তাদের রাজনৈতিকভাবে বোঝাপড়া ছিল। নিষিদ্ধ হলে কার লাভ, রাজনৈতিকভাবে কে বেশি লাভবান হবে? এটা ইতিহাস বলবে। যে আসলে তো রাজনীতিতে আন্দাজ করে তো বলা যায় না। আজ থেকে 15 দিন আগে যে ছাত্রলীগের যে পিটিএ হল থেকে বলে দিবে যে এখানে ছাত্রলীগের প্রবেশ নিষেধ, এটা কি কল্পনা করেছেন? কেউ কল্পনা করতে পেরেছে? ছাত্রলীগের নেত্রীরা কান ধরে উঠবস করে বদরুন্নেসার থেকে বেরিয়ে যাবে, ইডেন থেকে বেরিয়ে যাবে, রুকিয়া হল থেকে বেরিয়ে যাবে, আপনার প্রিয় বিশ্ববিদ্যালয়তে বেরিয়ে যাবে। এটা কি আমি বিশ্বাস করেছি? আমি বিশ্বাস করিনি। আমি মনে করছি আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে এতদিন ছাত্রলীগ বহাল তবিয়তে থাকবে, এটাই সাধারণত ছিল। আমি আপনার এখানে বহুবার বলেছি যে বাংলাদেশ বিক্ষোভের বারুদের স্তূপের উপর বসে আছে, পাহাড়ের উপর বসে আছে। কোনো কারণে একটি স্পার্ক হওয়া মাত্র, স্ফুলিঙ্গ এটাকে স্পর্শ করা মাত্র এটা বিস্ফোরিত হবে। আসলে তাই হয়েছে। এবং আমি আপনাকে বলি যে জামাত নিয়ে আমার চর্বিত চর্বণ করার খুব একটা ইচ্ছা নাই। 1969-এ আপনি যদি দেখেন, আমার কাছে বইটা আছে, 69-এর অভ্যুত্থানের 69, মাহফুজুল্লাহর লেখা, তারপর মোহাম্মদ ফরহাদের লেখা ও 69-এর গণ অভ্যুত্থান, আর ছাত্র ইউনিয়নের সাইফুদ্দিন আহমেদ মানিক যখন সভাপতি, তখন জেনারেল সেক্রেটারি ছিলেন শামসুদ্দোহা, তার একটা বই লেখা আছে ইতিহাসের অল্প কথা। আপনি 3টা বইকে যদি মিলিয়ে দেখেন তাহলে 69-এর গণ অভ্যুত্থানের পুরো স্টোরি আপনি পাবেন। 69-এর গণ অভ্যুত্থানের আগে 68, 67, 68 সালে ডিএসসি নামে একটা জোট ছিল, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, আওয়ামী লীগ, ন্যাপ, জামাত এগুলো। এবং 1969 সালে শেখ মুজিবুর রহমান যখন 22 ফেব্রুয়ারি মুক্তি পান, 25 ফেব্রুয়ারি যে গোলটেবিল বৈঠক শুরু হয় রাওয়ালপিন্ডিতে, সেই গোলটেবিল বৈঠকে শেখ মুজিবুর রহমানের পাশের চেয়ারটাতে ছিল মৌলানা আবুল আলা মওদুদি। এখনও মাঝে মধ্যেই দেখবেন যে বিভিন্ন পুরাতন পেপারের কাটিং, পুরাতন ছবি আসলে পাওয়া যায়। তো এই জন্য জামাতের যে ইতিহাস, জামাতের যে সুপিরিয়র, 1971 সালে জামাতের যে দোষটা, সেটা হচ্ছে জামাতের সুপিরিয়র রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে জামাতের দায়। আর রাজাকারদের যে দায়, সেটা হচ্ছে রাজাকারদের দায়। আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন রাজাকাররা কত সংখ্যা ছিল, এখনও হোম মিনিস্ট্রিতে তাদের প্রত্যেকের তালিকা, উপজেলা থানা ওয়াইজ ওই সময়ে রাজাকারদের তালিকা আমাদের হোম মিনিস্ট্রিতে সংরক্ষিত আছে। তিনি ইচ্ছা করলে প্রকাশ করতে পারেন।
কিন্তু কেন করেন না? কার দুলাভাইয়ের নামটা এসে যাবে এটা। কারণ 10,000 রাজাকারের নাম প্রকাশ হয়েছিল, 10,000 রাজাকারের মধ্যে 8,000 আওয়ামী লীগ করে, এখন এই 10,000-এর মধ্যে 8,000 আওয়ামী লীগ করে রাজাকার। এর পরে এই তালিকাটি বাতিল বলে ঘোষণা করা হয়। আমি আপনাকে বলি, আজকের এই দিনে আমি জামাতকে যে অর্ডারটা করবেন যে জামাত বা কি বলে জামাতের রাজনীতি নিষিদ্ধ, সাথে সাথে রাজাকারের যে তালিকাটা আছে এই তালিকাটা আগামী 7 দিনের মধ্যে প্রকাশ করেন, এবং এই রাজাকাররা কে কোথায় আছে এইটাও প্রকাশ করেন। দয়া করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ প্রকাশ করেন রাজাকাররা কে কোথায় আছে রাজাকাররা একটু প্রকাশ করেন, দেখি দেশ জাতি জানুক রাজাকাররা কোথায় আছে। নাম্বার 2 আসেন। আমি আপনাকে আজকে বলি যে আমার কাছে আমি এই মোহাম্মদ হান্নান, ডক্টর মোহাম্মদ হান্নানের একটা বইয়ের নাম আছে, গবেষণা গ্রন্থ আছে, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস। এটি 4 খণ্ডে প্রকাশ হয়েছে 1990 সাল পর্যন্ত। এই 4 খণ্ডে 90 সাল পর্যন্ত প্রকাশিত হয়েছে। যদি কারো কোনো কাজে লাগে কেউ এই বইটা সংগ্রহ করে পড়বেন, নিরপেক্ষ একটি বই, যদি একটু বাম ঘেঁষা লেখা আর কি। তো সেইখানে ছাত্র আন্দোলনের ইতিহাস 1830 সালে কলকাতার অক্টোলনি মনুমেন্ট থেকে ইউনিয়ন জ্যাক নামিয়ে দিয়েছিল হিন্দু কলেজের কয়েকজন ছাত্র। তাদের গুরু ছিলেন হেনরি লুই ডি রোজারিও, তার মাতা ছিলেন ভারতীয় আর পিতা ছিলেন পর্তুগিজ। এই সময় একটি সংগঠন গঠিত হয়, নাম হলো একাডেমিক অ্যাসোসিয়েশন। এইটাই উপমহাদেশের ছাত্র রাজনীতির প্রথম সংগঠন, এবং সেইখান থেকে এটাকে বলা হয় প্রথম মাইলস্টোন অফ দ্য স্টুডেন্ট পলিটিক্স। এরপরে দ্বিতীয় মাইলস্টোন ধরা হয় 18 শতাব্দীতে, 19 শতাব্দীতে। ওই সময় একটি অ্যান্টি সার্কুলার সোসাইটি হয় যে যারা ব্রিটিশ রাজত্বের বিরোধিতা করবে এইসব ছাত্রদেরকে স্কুল থেকে রাজ টিকিট করে দেওয়া হবে, যাতে তারা পড়াশোনা করতে পারবে না। এইটার বিরুদ্ধে যে অ্যান্টি সার্কুলার সোসাইটি হয়, অ্যান্টি সার্কুলার সোসাইটিতে ফরিদপুরের একজন মেয়ে ইউনিয়ন জ্যাক ব্রিটিশ পতাকা ছিঁড়ে ফেলে ব্রিটিশ সার্জেনের মোটর সাইকেল থেকে, এবং সেই মেয়েকে চপেটাঘাত করার জন্য সারা উপমহাদেশ জ্বলে ওঠে। আমি আপনাকে বলি 194 বছরের ছাত্র রাজনীতির ইতিহাসে আপনি কোনো ছাত্র রাজনীতি আন্দোলনে দেখাতে পারবেন না একত্রে 50 জন ছাত্র নিহত হয়েছে কোনো ছাত্র আন্দোলনে। আজকে 266 জন মানুষ সে লাশের শাড়ির উপর দাঁড়িয়ে আজকে মায়া কান্না, এটা বাংলাদেশের মানুষ এই মায়া কান্নাকে বিশ্বাস করে না। আমি আপনাকে বলছি যে বাংলাদেশে যে আজকে এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যে ইতিহাসের এই উপমহাদেশের যে যে নিকৃষ্টতম হত্যাযজ্ঞ চলেছে, এই হত্যাযজ্ঞের দায় প্রায় বলেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি, আমরা নাকি সুইজারল্যান্ড হয়ে গেছি, আমরা নাকি পাশ্চাত্যের দেশকে অতিক্রম করে গেছি। আমি জিজ্ঞেস করতে চাই, যদি সিঙ্গাপুর হয়ে থাকে, সুইজারল্যান্ড হয়ে থাকে, তাহলে 266 জন না 150 জন গভর্নমেন্ট স্বীকার করছে। 150 জন মৃত্যুর পরে কি একজন মন্ত্রীও পদত্যাগ করতো না? একজন মন্ত্রীও, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অথবা যিনি এই মৃত্যুর হত্যাযজ্ঞের উস্কানিদাতা উবায়দুল কাদের, যিনি বলেছেন যে ছাত্রলীগ প্রস্তুত, এবং যে ছাত্রলীগ যাওয়ার কারণে এই অহিংস আন্দোলনটি সহিংস হয়ে উঠল, এই কারণে আজকে কি একজনও পদত্যাগ করতেন না? আমি শুধু এইটুকুন বলতে চাই যে অন্তত ছাত্রদের প্রধানমন্ত্রী যদি মনে করেন যে তিনি এখনও শপথের মধ্যে আছেন, তিনি এখনও বাংলাদেশের সবার প্রধানমন্ত্রী, তাহলে তিনি অন্তত এর দায়িত্ব কার, এটা প্রাথমিকভাবে অন্তত 2-1 জনকে এখান থেকে বহিষ্কার করে অন্তত সবার তিনি আস্থা অর্জন করবেন, এবং ছাত্রদেরকে ডাকবেন, ডেকে বলবেন তোমাদের কি রাগ, কি গুসা, কি ক্ষোভ, কি অভিমান, আসো আমি তোমাদের সাথে কথা বলি। তারপরে বাংলাদেশের যে ক্ষোভের আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, আজকে আপনি দেখেছেন পুলিশের গাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে কিভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করে সে থামিয়ে দিয়েছে, গ্রেফতারকৃত ছাত্রদের মুক্ত করে এনেছে। একজন সে জীবনের পড়ুয়া করে নাই। আজকে আমাদের ছেলেরা মেয়েরা বলছে আমি মরে যেতে চাই, আমি এই দেশে বাঁচতে চাই না। এটা ক্ষোভ নয়, এটা বিক্ষোভ নয়। আমি আপনি বলছি আজকে বিটিভির জন্য কান্না করেন। বিটিভি 1971 সালে ক্র্যাক প্লাটুন ডিআইটির 7 তলায় যে ছিল টাওয়ার ছিল, পিটিভি টাওয়ার ছিল, পাকিস্তান টিভির টাওয়ার ছিল, সেইটা উড়িয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা। আর এই প্রজন্মে আজকে
54 বছর পরে আবার নতুন মুক্তিযোদ্ধারা এই বিটিভি উড়িয়েছে, আগুন লাগিয়েছে। আমার বক্তব্য হচ্ছে 9 ঘন্টা যদি বিটিভি দখলে থাকে, 9 জন গ্রেফতার হলো না কেন? এটা 9 জন গ্রেফতার হয় নাই। নাম্বার 2, আসেন যমুনা সেতু ভবনে নাকি সমস্ত ব্রিজের ডাটা পুড়িয়ে দিয়েছে। আমরাও তো করে আন্দোলন সংগ্রাম করছি, এই ডাটা পুরানো হয়েছে। এই একটা ব্যাংকের গল্প আছে যে জিজ্ঞেস করছে ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করছে কর্মচারীরা, স্যার পুলিশকে ফোন করেন, বলেন আগে দেখো কত লুট হয়েছে, বলছে 2 মিলিয়ন। আচ্ছা ঠিক আছে, এটা 10 মিলিয়ন বলে দাও। তো এই জন্য আজকে পদ্মা সেতুতে কত চুরি হয়েছে, এই ডাটা সব পুরানো হয়েছে এই জন্য পুরানো হয়েছে যে বিক্ষোভকারীরা কোনো নথিপত্র পুরাতে চায় না। বিক্ষোভকারীর হাইয়েস্ট পুরায় চেয়ার টেবিল, বিক্ষোভকারীর হাইয়েস্ট পুরায় কার্পেট। এই পর্যন্ত 90 সালেও আমরা ব্যারিস্টার মওদুদের বাড়ি পুরাইছিল ছাত্ররা, আমরা সেইখানে ছিলাম, আমরা দেখেছি কয়টা চেয়ার টেবিল টেনে এনে ভেঙে পুড়িয়ে দিয়েছে, কার্পেটটা টেনে পুড়িয়ে দিয়েছে, দুতলায় গিয়ে নথিপত্র আনে নাই, বইপত্র এনে পুরাই নাই। এই জন্য আমি বলছি যে আজকে একটি আন্তর্জাতিক এক সেকেন্ড আমি শেষ করি, পয়েন্টটা মেক করি, যে আজকে সলিমুল্লাহ খান বিশিষ্ট নাগরিক বাংলাদেশের, তিনি বলেছেন যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের দ্বারা এই তদন্ত নিরপেক্ষ তদন্ত হতে পারে না, এই জন্য আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন। আন্তর্জাতিক তদন্ত কোনো গণতদন্ত কমিশন দিয়ে হবে না। বাংলাদেশে একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি আপনার দায় অন্তত আপনি আপনার গায়ের থেকে আপনি দায় সরান, এবং আপনি 2-1 জনকে এখান থেকে দায় দিয়ে এদেরকে বিদায় করে আপনি সবার আস্থা অর্জন করবেন। মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। নাজমা আক্তার, আপনি শুনলেন মোশাররফ ঠাকুর কি বললেন? আন্তর্জাতিক তদন্তের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা তদন্ত করছি, বিচার বিভাগীয় তদন্ত দরকার হলে আরো তদন্ত করা হবে, জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছি, প্রতিটি মৃত্যুর জন্য তদন্ত করা হবে। এখানে জাতিসংঘকে কিন্তু আমরা স্বাগত জানিয়েছি। যারা এই মৃত্যুর কারণ হলো, এই মৃত্যুর ঘটনা যারা ঘটালো, ওরা বলছেন যে ওইটা সেতু ভবন নিজেরা পুড়িয়ে দিয়েছে। মানে এই সময় এই ধরনের মন্তব্য করা, এটা যে কত ধরনের আমি কি বলবো, এটা হাস্যকর কিংবা নির্বুদ্ধিতার কারণ। আমরা ফুটেজে দেখছি কারা ভাঙছে, কিভাবে ভাঙছে, কোথায় কোথায় আগুন দিচ্ছে। তা আগুন দিলে কি আপনার ওই ঘরে আগুন দিলে কি দেবালয় বেঁচে যায়, মসজিদ বেঁচে যায়? মসজিদ পড়ে না, সব কিছুই পড়েছে। এখন পড়েছে, এখন তো বলা হয়নি যে সব যেই এই ফ্লোরে আগুন দিয়েছিল সেই ফ্লোর পড়েছে। আপনি দেখেন না কেন? আপনাদের কি দায়িত্ব নাই? আপনারা দেশের নাগরিক, দেশের রাজনীতি করেন, আপনারা কেন বিএনপির পক্ষ থেকে কেন এই সমস্ত জাতীয় স্থাপনা যেটা রাষ্ট্রের সম্পদ সেগুলি কেন পরিদর্শন করলেন না? কেন আপনারা বলতে পারলেন না যে এইগুলি পোড়ানো, যারা পুড়িয়েছে তারা ঠিক কাজটি করেনি? আপনারা এদের আন্দোলনের সঙ্গে আপনারা ওই ভাইয়াকে দেশে আনবেন আর ভাইয়া দেশের প্রধানমন্ত্রী হবে, এই স্বপ্নে আপনারা বিভোর ছিলেন, যার কারণে আপনারা উস্কানি দিয়েছেন। আপনারা এখনও বলতে পারছেন না জামাত, জঙ্গিরা এবং বিএনপির যাদেরকে আপনারা দেখেন চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা এবং রাজশাহী, ওই এলাকার কোনো কিছু হয়নি। কারণ কি? সমস্ত লোকজন ওখানে জামাত বিএনপির ইয়েটা বেশি, সেই জঙ্গিরা সব ঢাকায়, তারা সব ঢাকায় এসে বিভিন্ন এলাকায় অবস্থান করে তারা যে এই কাজগুলি করলো, এই হত্যাকাণ্ডগুলো করলো। এই যে আপনারা বললো ছাত্রলীগকে বের করে দিয়েছে, ছাত্রলীগকে বের করে দেয়নি, এটা আপনাদের জানা থাকা উচিত। আমি আপনাদেরকে 100% সিউরিটি দিয়ে বলতে পারি, ছাত্রলীগকে জননেত্রী শেখ হাসিনা বলেছেন তোমরা সংঘাতে যেও না, সংঘাতে গেলে আরও লাশ পড়বে, তোমরা বেরিয়ে আসো। বেরিয়ে আসছিল, তারা বেরিয়ে এসেছে, তাদেরকে সামনে টর্চার করা হয়েছে। তারপরে যেহেতু নেত্রীর নির্দেশ, তারা কিছু বলেনি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাংলাদেশ ছাত্রলীগ অক্ষরে অক্ষরে পালন করে। এই যে মেয়েদেরকে বললো কাম ধরে উঠবোস করিয়েছে, ওই মেয়েটার দোষ? ওটা একটা সাধারণ মেয়ে, আওয়ামী লীগের একজন কর্মী, তার বাবা আওয়ামী লীগ করে, মেয়েটা কোনো পদে নেই, কিন্তু মেয়েটা আওয়ামী লীগের মিছিলে যায়। সেই জন্য এই মেয়েটাকে পেয়ে অন্য মেয়েরা বেরিয়ে গিয়েছে, এই মেয়েটাকে পেয়ে আরও কিছু মেয়েকে পেয়ে তাদেরকে প্রথমে আটকে রেখেছে, 9 ঘন্টা না 10 ঘন্টা আটকে রেখেছে। প্রতিটা আন্দোলনকারী যারা ভিতরে ছিল, প্রতিটা আন্দোলনকারী ওই 2 জনকে লাথি মেরেছে, একবার লাথি গায়ে থুতু মেরেছে, তারপরে তাদের বিভিন্ন হলের মেয়েদের, ছাত্রলীগের মেয়েদের কাপড় চোপড় জ্বালিয়ে দিয়ে আগুনের মধ্যে মুখ ঠেসে চেপে ধরে বলেছে তোদেরকে এটা পোড়াবো। অ্যাসিড দিয়ে ভয় দেখাইছে যে অ্যাসিড এনেছে তোকে মুখ পোড়াই দিব। সুপারগুলো আপনি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এরা বলেছে যে নেত্রী আপনি নির্দেশ দিয়েছেন, নাহলে তো আমরা
20 জন হলে হলো থাকলেও তো আমরা একটা ফাইট করতে পারতাম। আমরা তো নির্দেশ দিয়েছি, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। কিছু মেয়ে ছিল আমরা খেয়াল করিনি কোন কোন হলে ছিল, সুপারগুলো দিয়ে চোখ আটকায় দিতে গেছে। জানেন আপনি এই ধরনের নির্যাতন কোনো ছাত্রীরা করে, কোনো মানব সন্তান এগুলো নির্যাতন করে একজন মেয়ের উপরে? এই মেয়েটাকে লাস্টে তার সকল সার্টিফিকেট ছেড়ে ফেলেছে। সে একটা বিদেশে যাওয়ার জন্য কি আইএলটি না আইএলটিএস পরীক্ষা দিয়েছিল, সেই সার্টিফিকেট পা ধরেছে যে তোমরা, আমি গরিবের সন্তান, আমার বাবা মায়ের একমাত্র, আমার অনেক ভাই বোন, আমি একমাত্র মেয়ে, আমি এখানে পড়ার সুযোগ পেয়েছি, আমার সার্টিফিকেট নষ্ট করো না। তাকে উল্টা লাথিগুদা মেলে 100 থেকে 150 বার কান ধরে উঠবস করেছে। সেই ভিডিও আপনারা দেখেছেন। এটা যারা করেছে তাদের নিন্দা না জানিয়ে যারা ছাত্রলীগের নিন্দা করে তারা কোনদিন প্রকৃত ইতিহাস না জেনে করছে, বরং আরও উস্কানি দিচ্ছে বদরুন্নেসা কলেজের মেয়েদেরকে। ওখানেও কিন্তু যারা ছাত্রলীগের মেইন দায়িত্বে যারা ছিল ওরা তো ফোন পেয়েছে যে তোমরা চলে আসো, কোনো সংঘাতে যেও না, ওরা বেরিয়ে আসছে। সাধারণ কিছু মেয়ে কোনো হলে রুমে হয়তো ঘুমাচ্ছিল, রেস্ট নিচ্ছিল, ওরা বেরোতে পারেনি তাড়াতাড়ি। ওই মেয়েদেরকে কিভাবে গাছের সঙ্গে বেঁধে তাদের কাছে সুপারগুলো, তাদের জামার মধ্যে মরিচ ঢুকিয়ে দিয়েছে, মরিচের গুঁড়া, এবং তা গা চুলকাতেও দিচ্ছে না, হাত বেঁধে রেখেছে। আর ওই যে মেয়েটা, গরিবের মেয়েটা, সে কী করলো, ময়মনসিংহ বাড়ি, সেই মেয়েটার জামা টামা ছিঁড়ে দিল। এত কাকুতিমিনতি করছে, আপু আমাকে একটা যে কোনো একটা জামা দাও, আমি গায়ে দিয়ে বাড়ি যাব কিভাবে? কোনো আপুর মন গড়ল না। এই মেয়েটাকে একটা জামা দিল না, ছেঁড়া জামা পরে একটা ওড়না গায়ে পেঁচিয়ে খালি পায়ে মেয়েটাকে বাড়ি চলে যেতে হলো। কেন করলো এরা? এরা কারা? এরা কি কোনো ছাত্র সংগঠন, জঙ্গি সংগঠন? ছাত্র শিবিরের ছাত্রী সংঘ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের এক এক গ্রুপকে এক এক গ্রুপে অন্য জায়গায় পাঠিয়েছে যারা তাদেরকে না চেনা যায়। কিন্তু তারপরেও কি চেনা যাবে না? আপনারা কি মনে হয় তদন্ত হলে যারা এই সমস্ত অন্যায় কাজ করেছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের কি বিচার হবে না? অবশ্যই হতে হবে। যদি আন্তর্জাতিক তদন্ত হয় আমরাই সবচেয়ে বেশি খুশি হব, কারণ আমরা যখন এদেরকে ধরবো তখন বলবে সরকার অবিচার করছে। আমি চাই না একটা ছাত্র, সে যদি ছোটোখাটো অন্যায় করে থাকে, লাঠি দিয়ে কারো মাথাও ফাটিয়ে ফেলে থাকে, আমি চাই যে সেই ছাত্রদেরকে জেলে না রেখে তাদেরকে মানে জামিন দেওয়া হোক, তাদেরকে বাবা মার কাছে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু এই ছাত্রদেরকে যারা উস্কানি দিয়ে, এই যে গুলি কি শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে? ওই যে ছাত্রদল, যুবদল কিংবা আপনার ছাত্র শিবির, তাদের কাছ থেকেই তো গুলি এসেছে। এলোপাথারি গুলি যারা ছুঁড়েছে তারা কারা? বাংলাদেশের মানুষ তো একসময় তাদের যে প্রোপাগান্ডা সেটা লক্ষ্য করেছে। আমরা বিদেশে আমাদের যে ছবি, যে ধ্বংসযজ্ঞের ছবি, সেটা আমরা পাঠাতে পারছিলাম না। ইন্টারনেট সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছিল এই সংঘাত যাতে না ছড়িয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমরা পাঠাতে পারছি না, কিন্তু এই বিএনপি জামাত তারা কিন্তু বিভিন্ন টেলিভিশনে, আল জাজিরা, বিবিসি, বিভিন্ন টেলিভিশনে তারা একেবারে ফুটেজ হওয়ার আগেই পাঠিয়ে দিল। আমেরিকার মানে যেখানে কি বলে ওটাকে, আমরা পরে এসে শুনে জি নুরুল আজহার ভাইয়ের কাছ থেকে শুনে আসি। 3 দিন আগে যেখানে যখন একটা কেউ মারা যায়নি, ছাত্ররা শান্তি, 2 দিন আগে ব্রিফিং এ বলা হয়েছিল, 2 দিন আগে ব্রিফিং এ তারা বলছে যে বাংলাদেশে মানুষ মারা গেছে, 2 জন ছাত্র মারা গেছে। এই যে মানে পাতিয়ে রাখা, আগে থেকে লিখে রাখা প্রেস রিলিজ, এটা কারা করলো? বাংলাদেশের মানুষও তো বুঝবে। এখন হয়তো সাময়িক সময়ের জন্য নানান কারণে হয়তো মানুষ, ছাত্ররা বিক্ষুব্ধ, আমাদের তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ, আমরা বলছি না যে তারা কিন্তু তারা যে তাদেরকে বিক্ষুব্ধ করে কারা তুললো? এটা কি আমরা তুললাম? আমাদের লাভ কি হলো? আমাদের তো ক্ষতি হলো। আমাদের দেশের সন্তানরা মারা গেল, ক্ষতি কার হলো? আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হলো, ক্ষতি তো এই সন্তানদেরই হলো। ডক্টর নুরুল আজহার, যেটি নাজমা আপা প্রশ্ন রেখেছেন যে সাধারণ শিক্ষার্থী বা যারা ছাত্রছাত্রী তাদেরকে বিক্ষুব্ধ করে তোলা হলো কেন, বা কেন কারা তাদেরকে করে তুললো, ক্ষতি কাদের হলো? ক্ষতি তো এই দেশেরই ক্ষতি হলো, বা দেশের মানুষেরই ক্ষতি হলো, বা এর ক্ষতিপূরণই বা আসবে কীভাবে? জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে ক্ষতি তো রাষ্ট্রের পুরা 18 কোটি লোকের জনগণের কিন্তু ক্ষতি আপনার বহন করতে হবে ভবিষ্যতে। এখন থেকে শুরু হয়ে গেছে তার। আপনি দেখেন বাজারে গেলে নাবিশ্বাস উঠে সব কিছু। তারপরে আজকে যে তৃতীয় পক্ষ বলা হয়, তৃতীয় পক্ষের সেটা আইনের আওতায় আনা উচিত আমি মনে করি, যদি তৃতীয় পক্ষ থেকে থাকে, যদি এই ধরনের ন্যাক্কার জন্য কাজ করে। আজকে দেশটা তো 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা ভার্সেস বিএনপি। মানে ওই ফুটবল খেলায় একদিকে রাশিয়া থাকে, অথবা একদিকে আর্জেন্টিনা থাকে, অথবা আর্জেন্টিনা বা ম্যারাডোনা থাকে, এইরকম। তো এখন এইভাবে কি আমাদের 56,000 বর্গ মাইল এখন কিছু জায়গা বৃদ্ধি পায় 1 লক্ষ বর্গ, তাহলে 2 ভাগ করে ওই যে সাইপ্রাসের মতো
পূর্ব আর পশ্চিম সাইপ্রাস বা তৈমুর আছে না, উত্তর তৈমুর, দক্ষিণ তৈমুর, তিমুর আর কি, যেটা স্বাধীন হলো পূর্ব তিমুর, এরকম আর কি। তো আমাদের কষ্ট যে ভাই দিন দিন আজকে দেখেন ফরেন ইনভেস্টমেন্ট যারা, আমি একজন ফরেনারদের সাথে জাপানিজ ইনভেস্টরের সাথে আলাপ করছি, তারা নাখোশ এই ব্যাপারে যে তারা যে এইখানে তাদের কি এই সিকিউরিটি কে দিবে, এটা যে কোনো সময় সরকার চেঞ্জ হতে পারে এবং যেই ধরনের হামলা টামলা হয়, বিভিন্ন ধরনের ইয়ে হয়, তাহলে এই আজকে দেখেন যে রেমিটেন্স আইসো, সেই রেমিটেন্সে কিন্তু আগে আপনি ইনসেন্টিভ দিত, সেটা বন্ধ হয়ে গেছে। এখন দেখা যায় হুন্ডির জমজমাট ব্যবসা। এখন মানুষ এই হুন্ডিতে টাকা পাঠালে ভবিষ্যতে কিন্তু যারাই পাঠায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, কেন এটা ব্ল্যাক মানি হিসাবে ট্রিট হবে, কিন্তু মানুষ পাঠাইতেছে। এখন পরিমাণ এত কমছে যে রেমিটেন্স, যে মনে করেন গত কয়েক বছরের মধ্যে এত কমে না, এখন মানে যে পর্যায়ে চলে আসছে রেমিটেন্স। এর মধ্যে আপনি মনে করেন রিজার্ভ ফান্ড তো কমতেছে, যেটা আমাদের আপনার বিভিন্ন ইম্পোর্ট থাকে, তার থাকে, বিভিন্ন ধরনের যাদের সাথে লোন ছিল আমাদের, সামগ্রিক একটি প্রভাব পড়বে, সেটি সামগ্রিকভাবে মারাত্মক আকার ধারণ করবে। এই যে আমরা আজকে এই যে আন্দোলনের একটা অংশ দেখলাম হাইকোর্টের সামনে, দেশব্যাপী বিভিন্ন, তারপরে আপনার চিটাগাং আন্দোলন হয়েছে, রাজশাহী আন্দোলন হয়েছে, এইগুলি তো সরকারের এখন শান্তিভাবে সুন্দরভাবে গুটায় নিয়ে আসতে হবে। কিন্তু কিছু পুলিশ আমার মনে হয় অতিরিক্ত করতেছে, যেটা ঘাড়ে ধরে টাইনা হ্যাঁচড়া তারপরে ইয়ে করে, এত কিছু তো করা দরকার। তার নামে যদি সে সন্দেহ করে বা ইয়ে করে, সে 54 তো তার অ্যারেস্ট করতেই পারে, সেইভাবে তার বুঝায় গাড়িতে উঠাইতে পারে বা ইয়ে করে ঘাড় ধরে ঠেলা, চুল ধরে ঠেলা টাইনা, এটা তো বর্বরচরিত কাজ। এবং এটা অবশ্যই পুলিশ যদি কয় যে সে উঠতে চায় না, আরে পুলিশের তো দায়িত্ব এইটা শান্তিপূর্ণভাবে সব কিছু কাজকর্ম করা বা ইয়ে করা। আজকে দেখেন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন কি বলছে, দেখা মাত্র গুলি নির্দেশ, কারণ গায়ে লেখা আছে, কারো যে সন্ত্রাসী আমার গায়ে বা আপনার গায়ে, আপনি কারে গুলি করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত যে যদি সে অপরাধ। হ্যাঁ, তবে এখানে কি আছে, পুলিশ তার নিরাপত্তার ক্ষেত্রে দুষ্কৃতিকারী, এখন দুষ্কৃতিকারী তো লেখা আছে, কারো গায়ের ভিতরে দুষ্কৃতিকারী, যে বাচ্চা যে 10টা মারা গেলে এটা কি দুষ্কৃতিকারী? এখানে তো হেলিকপ্টার থেকে যেসব গুলি করছে, সেইগুলি গুলিতে যে বাচ্চাগুলি নিহত হলো, তাহলে আপনি কীভাবে এটা ধরবেন? তো সেইখানে কি করা দরকার ছিল, যে আপনি মিস ফায়ার প্রথমে করবেন বা তারে অ্যাটাক করার জন্য তার পায়ে গুলি করতে পারেন। আপনি যে ওই আবু সাইদের বুক পাইতে দিল, সে তো তার ইমোশন, এবং সে কয়েকবার চাকরিতে সে ফেল হয়েছে, সেখানে পায় নাই কোটার কারণে। এই যে তার ভিতরে একটা ঘৃণা জমাইছে, যে ঠিক আছে দরকার হলে আমি মরে যাব, শহীদ হয়ে যাব। এই ছেলেটার বয়স হলো 22 বছর, এই ছেলে বুক কেন পাইতে দিল? আর সেই 4টা গুলি পড়লো গিয়ে, তার কপালে 4টা গুলি ছিল, একটা দুইটা না। তাহলে এখন মনে করেন যেখানে গুলির দরকার ছিল, কোথায় বিটিভি যারা ভাঙতে ছিল, তারা দুষ্কৃতী, তখন গুলি কেন চললো না? কেন সেতু ভবনে আগুন লাগালো? আর ওই যে প্রয়োজনীয় কাগজপত্র আজকে এই আপনার জ্বালায় পুরাই দিল সরকারের, মানে রাষ্ট্রের এবং জনগণের বিশাল একটা ক্ষতি হইল। মেট্রো রেল জীবন করতে পারতো না, যেটা জাপানের মাধ্যমে এটা হইলো। সেই মেট্রো রেলের কী ভাবে করে দিল? এই মেট্রো রেলে মিনিমাম 2000 কোটি টাকায় 2টা স্টেশন করতে, আবার পুনরায় ইয়ে করতে। আর যদি আমি আমার ওয়াইফের সাথে আলোচনা, যদি টেম্পার কমে থাকে সেই পিলারগুলি, তাহলে কিন্তু আরও সময় লাগার সম্ভাবনা আছে, কারণ ট্রেন যখন 2বার 3বার চলবে তখন ক্র্যাক হয়ে নিচে পড়ে। তো যাই হোক, কিন্তু কথা হলো যে এই যে রাষ্ট্রের সম্পদ এইভাবে, কিন্তু যেই রাষ্ট্রের জনগণ একটা সস বানাইতে পারে না, পচা কুমড়া দিয়া, এরপর তেঁতুলের রস দিয়া তারপরে সস বানায় বোতলে বাজারজাত করে, সেই রাষ্ট্রের লোক যদি এইভাবে ধ্বংসলীলা চালায়, কয়েক হাজার গাড়ি ভাঙা হয়েছে, কয়েক হাজার অটো টেম্পো ভাঙা হয়েছে, কার এগুলি নষ্ট করলো? এটা তো রাষ্ট্রের। আপনি যে আজকে বাংলা মেট্রো রেল যে নষ্ট করলেন, 60,000 লোক যে চলাফেরা করতে দেন, এখন আপনি বাসের জন্য দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, যে বাসে যে গাড়িতে উঠার সে ঠিকই উঠে চলে যেতেছে, আপনি চলিমুদি কলিমুদি হয়ে দাঁড়ায় থাকতে হইব সারা জীবন, এইভাবেই চলতে হইব আপনার, পায়ের ঘাম আরও। আপনি দেখেন যেভাবে টেম্পার বাড়তেছে, আগামী বছর যদি আরও এক টেম্পার বাড়ে, বা একটা টেম্পার বাড়ে, এখন যেমন 36, 38 বা 40, 42 হয়, 1 ডিগ্রি বাড়লে কি অবস্থাটা হবে আমার এই দেশের অবস্থা? আজকে দেখেন আমরা কতগুলি জিনিসের সাফল্যতা ছিল এই রাষ্ট্রের, কিন্তু ধরে রাখতে পারতেছে না। যেমন মনে করেন এই যে আজকে মৎস্য উৎপাদনে 5 নম্বর কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে, সবজির মধ্যে আছে 4র্থ, চাউলের মধ্যে আছে 3য়। কতগুলি জিনিস ছিল আগানো, কারণ এইখানে আমরা এমন একটা ভূখণ্ড যেখানে আপনি মনে করেন যে একটা পাখি কোনো কিছু খাওয়ার পরে যদি মল ত্যাগ করে, সেইটার থেকেও দেখা যায় একটা বীজ উপর হয়ে এটা সিড থেকে একটা গাছ জন্ম নিচ্ছে। কি এত উর্বর, 6 ফিট পর্যন্ত যেই ধরনের মিঠা পানি হইতে শুরু করে, যেই ধরনের উর্বর, সেটা আমরা ধরে রাখতে পারলাম না। এটাই দুঃখজনক যে এখন নাবিশ্বাস উঠে গেছে আমাদের সব জায়গায়। আমরা আর একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ ঠাকুর, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম
আপনি ছাত্র আন্দোলনের কথা বলছিলেন, ছাত্র আন্দোলনের পরে পরবর্তী বেশ কয়েকটি ঘটনার পরম্পরায় দেখা যাচ্ছে যে গত 2-1 দিনে বিএনপির যে পেশাজীবী সংগঠনগুলো আছে তারা রাজপথে নানা কর্মসূচি পালন করছে। বিএনপি আসলে কি চাচ্ছে? ছাত্র আন্দোলনকে এটি কি গণ আন্দোলনে বা তাদের যে রাজপথের যে দাবি সরকার পতনের সেদিকে যেতে? আমি আপনাকে বলি যে একবার শেষ অংশ তো 3 মিনিটের সময়ের মধ্যে এগুলি আলোচনাটা ফার্স্ট বা সেকেন্ড সেগমেন্টে হইলে ভালো হচ্ছিল। আপনি আপনার মনে আছে নিশ্চয়ই দিনাজপুর 1996 সালে বিএনপি যখন ক্ষমতায়, তখন ইয়াসমিন নামে একজন গার্মেন্টস কর্মী তিনি দর্শিত হন এবং 96 সালে দর্শিত হন এবং পুলিশের দ্বারা মৃত্যুর মুখোমুখি হন এবং এটি একটি সামাজিক আন্দোলন ছিল এবং সেই সময় পুলিশের সকল ফাঁড়ি থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল দিনাজপুরে। আওয়ামী লীগ এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নেতা আব্দুর রহিমকে দিয়েছিল, সম্বর্ধনা দিয়েছিল। দেখো আসুন আরেকটু পেছনে যাই। 1969 সালে শেখ মুজিবুর রহমান 22 ফেব্রুয়ারি বের হন এবং 23 ফেব্রুয়ারি ওনাকে যেদিন রেস কোর্সে সম্বর্ধনা দেওয়া হয়, তুফাইল আহমেদ যে অনুষ্ঠানে বঙ্গবন্ধু উপাধি দেন, সেই অনুষ্ঠানে তিনি বলেন যে ছাত্রদের যে 11 দফা, সেই 11 দফার মধ্যে আমার 6 দফা লুকায়িত আছে। তো ছাত্রদের আন্দোলনে ভর করে যদি শেখ মুজিবুর রহমানের আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বের হওয়া সঠিক হয়ে থাকে, কোনো জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার কেউ শেখ মুজিবুর রহমানকে বের করতে পারে নাই। ছাত্রদের আন্দোলন বের করেছে। 96 সালে যেটা হয়ে থাকে দিনাজপুরেরটা আওয়ামী লীগ অংশগ্রহণ করা বৈধ হয়ে থাকে। বিএনপি তো পেছন থেকে কেন? আমি তো পেছন থেকে রাজি না। আমি বলি বিএনপি সরাসরি ছাত্রদের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে যখন 16 তারিখে 6 জন ছাত্রকে হত্যা করা হয়েছে, তখন বিএনপি আনুষ্ঠানিকভাবে সেই দিন ছাত্রদের গার্জিয়ান হিসাবে এদের পাশে দাঁড়ানো উচিত ছিল। আসুন আওয়ামী লীগ আজকে জরুরি অবস্থা জারি না করে জরুরি অবস্থা চালাচ্ছে। আপনি দেখবেন যে 6 জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে আটক রাখা হয়েছে। বলা হয় নাই এদেরকে গ্রেফতার করা হয়েছে, বলা হয় নাই যে এদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। নিরাপত্তা হেফাজতে রাখার বিধান হলো যে আপনি তো উকিল মানুষ, যে 74 বিশেষ ক্ষমতা আইনে রাষ্ট্রপতির আদেশ, সে ডিএম যে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক একমাত্র ব্যক্তি যিনি নিরাপত্তা হেফাজতের অনুমোদন দিতে পারেন এবং সেই নিরাপত্তা হেফাজতের জায়গা হলো জেলখানা, ডিবি কার্যালয় নয়। তো সেইটা হচ্ছে থানা পুলিশের ব্যাপার। আমি আপনাকে বলছি এই আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 33 গ্রেফতার, এটা হয় না, সাসপেন্ড হয় নাই। বিচার, দণ্ড এবং চলাফেরা 35 আর্টিকেল 35, এটা সাসপেন্ড হয় নাই। এদেরকে আটক রাখার 24 ঘন্টার বেশি আটক রাখার ক্ষমতা পুলিশের নাই। আপনি আসুন কিশোর ফাইয়াজ, যাকে 17 বছরের ছেলেকে যাকে দড়ি দিয়ে বেঁধে কোর্টে হাজির করা হয়েছে, তার পিতা সমস্ত কাগজপত্র দিয়েছে, স্কুলের সকল সার্টিফিকেট দিয়েছে, এসএসসি সার্টিফিকেট দিয়েছে, বলছে আমার ছেলে 16-17 বছর। তারপরেও তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তারপরে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে, তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। তারপরে আরেকটি ছেলেকে উত্তরার আপনি দেখবেন যে সে বলেছে যে 16 বছর 10 মাস তার বয়স। তো সেই ছেলেকে তারা কি করেছে, তাকেও কোর্টে প্রডিউস করেছে, পরে তাকে কি বলে নারী শিশু আদালতের মাধ্যমে হেফাজতে কিশোর আদালতে দেওয়া হয়েছে। এই সরকার আইন মানছে না, সংবিধান মানছে না, আদালত মানছে না, ফৌজদারি কার্যবিধি মানছে না, দণ্ডবিধি মানছে না, সে কিছুই মানছে না। সে জরুরি অবস্থা জারি না করে জরুরি অবস্থা চালাচ্ছে। এবং আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এক সময় নক করে, আমি 1 মিনিটে শেষ করি, 30 সেকেন্ড শেষ করি, এক সময় নক করে পাক খানাদার বাহিনী জিজ্ঞেস করতো এখানে মুক্তি আছে কিনা। এখন রাত্রে 3টার সময় গিয়ে জিজ্ঞেস করে এখানে কোনো নক করে পুলিশ গিয়ে জিজ্ঞেস করে কোন ছাত্র আছে কিনা। উপর থেকে র্যাব লাইট ফেলে, ইয়ার থেকে কি বলে হেলিকপ্টার থেকে, আর পেছনে আর্মি দাঁড়িয়ে থাকে। বাংলাদেশে এই যে জাহান্নামের পরিস্থিতি তৈরি করা হয়েছে, এই জাহান্নামের পরিস্থিতি বাংলাদেশে চলতে পারে না। এই জাহান্নামের পরিস্থিতি চালানোর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। প্রশান্ত ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করবো। নাজমা আক্তার, আসলে প্রশ্ন জাহান্নাম যারা সৃষ্টি করলো, এই জাহান্নামের পরিবেশ যারা সৃষ্টি করলো, তাদেরকে তো ধরতেই হবে। এখন ধরতে গিয়ে কিছু কিছু সাধারণ মানুষ অনেক সময় বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে বা বিপাকে পড়ছে। আমরা অবশ্যই সেটা আমরা মানে সরকার থেকে দেখা হচ্ছে এবং এটাকে বারবার মনিটর করার কথা বলা হয়েছে। যদি কেউ নিরপরাধ কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট তারা যদি এইভাবে মানে ধরা পড়েন বা ধরে আনা হয়, তাদেরকে তো সেইভাবে ছেড়ে দেওয়ারও কথা। এটা তো সবসময় বলাই আছে, কোনো ছাত্রকে আমরা কোনো কারণে আমরা জেলে দিতে চাই না। ওরা বলে যে
বিচার আছে, দণ্ডবিধি আছে, আইন আছে, বিধায় তো ওই যে বললো সংশোধনাগারে পাঠানো হয়েছে। রিমান্ড বাতিল এমনি এমনি কি হয়েছে। পাঠাতো না? হতো। আপনারা খুঁজে দেখেন যে কে কিভাবে আন্দোলন করেছে তার ধ্বংসাত্মক কাজ কারবার করেছে। সেখানে ডিবি কার্যালয়ের কথা বারবার বলা হচ্ছে। যাদেরকে রাখা হয়েছে তারা কি বলেছে আমাদেরকে টর্চার করা হচ্ছে বা আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে? তারাও তো বলেনি। তাদের ফ্যামিলি গেল, তারাও তো বলছে না। কিন্তু বিষয়টা হচ্ছে তাহলে কেন আটকে রেখেছে? এটা আমারও প্রশ্ন ছিল, আমরা প্রশ্ন করেছিলাম তখন। এটি হচ্ছে তাদেরকে এই আন্দোলনকারীরা তাদের বিপক্ষে যারা পিছনে যারা ছিল তারা যখন দেশের ধ্বংসযজ্ঞ চালালো, এই আন্দোলনকারীরা যারা এই যে কয়েকজন সমন্বয়ক আছে তাদেরকে কাউকে তারা হত্যা করে এই আন্দোলনটা আরও বেগবান করতে চেয়েছিল। এটি যখন গোয়েন্দারা এটা জানতে পারে তখন তাদেরকে এক কথায় সিকিউরিটি দেওয়া হয়েছে। এটা তাদের ফ্যামিলিও বুঝেছে। তাদের ফ্যামিলি তো বলেনি যে না আমার ছেলেকে আটকে রেখেছে দিয়ে দেন। ফ্যামিলিকে বলা হয়েছে আপনারা নিয়ে যান, আপনাদের দায়িত্ব। ফ্যামিলি বলেছে ওরা আরও কিছুদিন নিরাপদে থাক। ছেলেরাও তো এখন বলবো তাদের জীবনে নিরাপত্তা নাই। তারা বেরোলে তো তাদেরকে এই জামাত চক্র, এই শিবির চক্র, এই মানে দুষ্কৃতিকারীরা, এই বিএনপিরা তাদেরকে যে কোনো একজন দুজনকে হত্যা করবে, হত্যা করে সরকারের বিরুদ্ধে এই দায় চাপিয়ে আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। বাংলাদেশে এই পরিস্থিতি তারা করেনি, হত্যার রাজনীতি তারা করেনি। দেখেন নাই শেষ করব আলোচনা। 2004 সালে 21শে আগস্টে গ্রেনেড হামলা করে আমার নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছিল, আমাদের 23 জন নেতাকর্মীকে হত্যা করেছিল এবং আমাদের পুরা দলটাকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল। এরাই তো বিএনপি। তারা যদি জননেত্রী শেখ হাসিনাকে স্পট ডেট করতে চায়, গ্রেনেড হামলা চালাতে পারে। তারা যে এই সমন্বয়কারীদেরকে গুলি করে মারা, গ্রেনেড মেরে মারা কোনো ব্যাপারই না। এইগুলিকে তাদেরকে রক্ষা করার জন্য আপাতত রাখা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই আলোচনা। কখনোই এককভাবে বা যৌথভাবে কোনো আন্দোলন করিনি। জামাত আলাদা জোট করে আন্দোলন করেছে এরশাদ সরকারের বিরুদ্ধে, বিএনপি আলাদা জোট করেছে, আওয়ামী লীগ আলাদা জোট করেছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করব। নুরুল আজহার আলোচনা শেষ করতে চাই। আজহার ভাই, আপনার কাছে আমার কাছে দুইটা জিনিস, একটা হলো জনবিস্ফোরণ যে ভাই বলছে, সমাধান কোথায়? সমাধান তো এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। তারপর আমি লাস্টে একটু বলতে চাই, তো উনি যে জনবিস্ফোরণ যেটা বলছে যে একদম ইয়ের আকারে আছে যে কোনো সময়, এটা আমার মনে পড়ে ফুজি মাউন্টেন। আমি এটার উপরে উঠছিলাম ভাই, বহুক্ষণ লাগছে, 2 ঘন্টার উপরে লাগছে। তো ওইখান থেকে এখনও ওইটা একদম ইয়ে আছে যে ম্যাক্সিমাম 80% লোক বিশ্বাস করে যে এটা যে কোনো সময় বাস্ট হয়ে যাবে। এটা জীবিত, কিন্তু অনেক মাউন্টেন আছে যে মৃত। মানে এটা যদি বাস্ট হয় মনে করেন টোকিও অর্ধেকটা আপনার ক্র্যাশ হয়ে যাবে। তো এই পর্যায়ে যদি থাকে বাংলাদেশ, তাহলে বুঝেন যে কী অবস্থায় আছে। আর আপা যে কথাগুলো যে আপনার নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বিভিন্ন জায়গায় জামাত, বিএনপি, জামাত এবং শিবিরের লোকজন ওইখানে বেশি, তারা ঢাকায় ছিল। তাইলে আমার প্রশ্ন হলো যে এনএসএ রিপোর্ট কোথায়? যে কোনো সময় বিএনপি একটা জনসভা যদি ঢাকায় দেয়, ওই যে একবার গরুরহাটে দিল, দুনিয়ার লোক বাস বন্ধ করে দিল, লঞ্চ ঘাট সব কিছু বন্ধ করে দিল, ওইখানে পুলিশ পর্যন্ত মোতায়েন করা হলো, বিভিন্ন ঘাটে টাটে বিভিন্ন যে ঢাকার ভিতরে লোকটা ঢুকতে পারে। তো এই জিনিসটা যদি আগের থেকে যদি সরকার একটা স্টেপ নিত, তাহলে কিন্তু এই ধরনের ম্যাচাকার হয় না এবং তারও সাহস পায় না ঢুকতে। তাহলে যদি জনসভার ক্ষেত্রে আপনারা করতে পারেন, তাহলে এইটা তো অবশ্যই এটা রিপোর্ট হয়েছে। আমি যতটুকু জানি, আমি কলকাতার কয়েকটা আমি এই নিউজও দেখলাম যে তাদের আগে ইনফর্ম করা হয়েছে, কিন্তু এটা মানে অতদূর তারা সিরিয়াসভাবে নেয় না যে এটা কি সামান্য ব্যাপার, ছাত্ররা করবো, ওই যে মনে করছে যে ছাত্ররা করবো, ছাত্রলীগ দিয়ে আমি দাবায় দেবো, এইরকম চিন্তা ভাবনা যাদের ছিল, তার কারণে এই জিনিসটা ঘটছে আমার ধারণা। আর তৃতীয় শক্তি যদি এটার সাথে জড়িত হয়ে থাকে, তৃতীয় শক্তিরে সেইভাবে এখানে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারা এগুলি করতেছে, শেষ করবো। নাজমা আক্তার, মোশাররফ ঠাকুর, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।